ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকে বাজেট পাস হয়েছে, নতুন সরকারের প্রথম বাজেট। এই সরকার আমরা সাধারণত দেখতাম যে আমাদের নির্বাচনগুলো ডিসেম্বর বা জানুয়ারিতে হতো এবং 6 মাস সময় পেত একটি নতুন সরকার, কিন্তু এবারকার পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নির্বাচনের পর 3 মাস সময় পেয়েছে এই সরকার বাজেট করার জন্য। যাই হোক, যদি অভিজ্ঞ বা দক্ষ অর্থমন্ত্রী হয় তার জন্য 3 মাস কোনো ব্যাপার না, আবার নাও হতে পারে, সেটা তার ব্যাপার। তো আমরা আশা করছি যে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন সেটি সেভাবে তিনি সেই চ্যালেঞ্জ নিয়ে দিয়েছেন। একই সঙ্গে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম যে ট্যুর মালয়েশিয়া এবং চায়না, এবং এটার সাথে ভূ রাজনীতি, আবার আমাদের এই বাজেটের যে বাজেট সহায়তা বলে যেই খাতটি, আমাদের যে লিকুইড মানির যে সমস্যাগুলো রয়েছে, এই জায়গার থেকে আসলে উত্তরণে কীভাবে এগোনো যাবে। শুধুমাত্র তো অভ্যন্তরীণ খাতের রাজস্ব দিয়েই যে এগোনো যাবে তা নয়, এর মধ্যে ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খরচ মেটানো, বাংলাদেশের আগামী দিনের যে বিষয়গুলো, এইগুলোর সাথে আসলে প্রাসঙ্গিকভাবেই এই চীন সফরটি চলে আসবে। কাজে আমাদের আজকের যে বিষয় বাজেট ও ভূ রাজনীতি আমরা সাধারণভাবে এই রেখেছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম সালাউদ্দিন চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা তো সাধারণত একটু ডিসকোর্স ভিত্তিকই আলোচনা করব, মানে রেগুলার ডে ইভেন্টের না, আর আপনারা তো বিশেষজ্ঞ হিসেবে এই জায়গা থেকে বলবেন নিশ্চয়ই। আমরা দর্শক সাধারণত হেডলাইন দেখাই, তবে আমরা আজকে যেটি দেখাতে চাই সেটি হলো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী দুইজনের একটি ভিডিও আমরা দেখলাম, যে একটি গানের সাথে ভিডিও এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা ওইটার কিছু ছবি দেখব, এবং ওই ছবি সঙ্গে আমরা যেটা দেখলাম যে তারা যেই কর্মকাণ্ডগুলো সেইগুলো দিয়ে, এবং এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার নিজের যে ফেসবুক প্রোফাইল সেখান থেকে এটি ছাড়া হয়েছে। তো আমরা এই ভিডিওটা দেখে তারপর আলোচনাটা শুরু করব। আমার বন্ধু মহাজাদু জানে তো ওই সম্পর্কটা এবং ইসলামিক দেশগুলোর সাথে আনোয়ার ইব্রাহিমের সম্পর্কটা তো ভিন্ন আঙ্গিকে আমরা বিশ্লেষণ করে থাকি। তার কারণ তিনি কিন্তু একটি ইসলামিক আইডিওলজিতে বিশ্বাসী বেশি,
এবং তিনি একটি রাজনৈতিক দলের সাথে, যে দলের সাথে তিনি বিশেষ করে যে আদর্শের সাথে যিনি জড়িত সেটি হচ্ছে ইসলামিক আদর্শ, যেটা আমরা দেখি বাংলাদেশের একটি রাজনৈতিক দলও কিন্তু সে ওটাকে আফোল্ড করে। কিন্তু এই বাংলাদেশের মধ্যে কিন্তু সে আবার ওই রকম না, তার মধ্যে আবার গণতান্ত্রিক যে উদারতা ওই দিকটাও তার আছে, প্রোগ্রেসিভনেস যেটা আছে। আপনি তো আগেই বললেন যে মাহাথির মোহাম্মদের সাথে তার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আবার মাহাথির মোহাম্মদকে এতদূর এগিয়ে দেওয়ার পিছনে আনোয়ার ইব্রাহিম আবার ছিলেন, তিক্ততাও ছিল, পরবর্তী পর্যায়ে এটা ঘটেছে। তো এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেবের মালয়েশিয়া প্রথম যাওয়ার কিন্তু একটি কারণ আছে, রাজনৈতিক বিচ্ছিন্ন মানে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব। আমি বলবো তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে প্রথমে কিন্তু তার নিকট অফারটা এসেছিল প্রতিবেশী রাষ্ট্র প্রধানমন্ত্রীর নিকট থেকে, নরেন্দ্র মোদীর নিকটে। এবং তখন কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা অবলোকন করেছি যে কি করবেন তিনি। তিনি কিন্তু খুব একদম স্লোলি অগ্রসর হচ্ছিলেন, কর্তব্য বিমূঢ় ছিলেন, কি করবেন তিনি এবং কোন দিকে যাবেন। এবং তার 3-4 মাস মাত্র হলো তো রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে, এবং আমি দেখবো যে তার এই সিদ্ধান্তটা কিন্তু সুন্দর হয়েছে, অর্থাৎ ঝটপট সিদ্ধান্ত গ্রহণ করেন নাই তিনি প্রথম ভারতে যাবেন না তিনি চীনে যাবেন। তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তার আসল লক্ষ্য কারণ তিনি কিন্তু মালয়েশিয়াতে কি জন্য, অর্থাৎ তিনি চীনেও যদি প্রথম যেতেন, কারণ ভারতের সাথেও তিনি একটা সম্পর্ক রাখতে চাচ্ছেন, তিনি কিন্তু নষ্ট করতে চাচ্ছেন না, যদি না ভারত নষ্ট করে তার এই পলিসিটা। তো ফলশ্রুতিতে দেখা গেল যে মালয়েশিয়াতে গেলেন এবং তিনি তারপরে চীনে গেলেন, সেখানে প্রশমিত করলেন একটু ভারতকে যে না উনি জাস্ট মালয়েশিয়ার প্রথম চীনে যায়নি। সেক্ষেত্রে আমি বলবো এটা ডিপ্লোম্যাটিক্যালি খুব সুন্দর কাজ করেছেন তিনি। এবং মালয়েশিয়াতে যাওয়ার জন্য আমি দেখবো অনেকটি যেটা বাংলাদেশের যেটা স্বার্থের দিকে আসবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে বাংলাদেশ ফার্স্ট আমার। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে শ্রম বাজারটা এখন কিন্তু মালয়েশিয়াতে বন্ধ অবস্থা আছে। এখন নেপাল এবং অন্যান্য জায়গা থেকে অনেক শ্রমিক ঢুকছে। হ্যাঁ, নিশ্চয়। এবং সেই ক্ষেত্রে এই সুযোগটা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা নিতে চাচ্ছেন, যার জন্য তিনি জাস্ট এই পদক্ষেপটা গ্রহণ করেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে মালয়েশিয়ার যে প্রশ্ন আপনি করেছেন, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমও কিন্তু তাকে খুব কাছে টেনে নিতে চাচ্ছেন। এই জন্য নিতে চাচ্ছেন যে কারণ এই যে বর্তমানে পলিটিক্সে যে পোলারাইজেশন যেটা হয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পোলারাইজেশন, মানে আফটার ইরানের যুদ্ধ, ফলত এরই প্রেক্ষাপটে তিনি চিন্তা ভাবনা করতেছেন বাংলাদেশের সাথে আমার একটি সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সেটি খুব সম্ভবত এই মুহূর্তে বিএনপি প্রধান তারেক রহমান সাহেব বেশি কাছে গিয়ে তার উপকারটা করতে পারবে। উপকার তার না, পুরো তাই এই গ্রুপটার উপকার করতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়েছে। এবং সবচেয়ে আপনি যে কথা বললেন এটাও অত্যন্ত সুন্দর, এবং এত আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করছেন। তার আলাপ আলোচনা আছে বা রাজনৈতিক ডিপ্লোমেসি আছে, কালচারাল সাইডটা কিন্তু দেখবো আমি সেটা জাস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেই ক্ষেত্রে। এবং এটা অফকোর্স ভূ রাজনীতি আছে, ভূ রাজনীতি যদি না থাকতো তাহলে তো তারা এত আলিঙ্গন করতো না, তো এত গুরুত্ব দিত না। এবং আমার যা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব সুন্দর কাজ করেছেন মালয়েশিয়ায় গিয়ে, এবং নেক্সটে তিনি সবচেয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন চীন সফরের। এবং আপনি যদি প্রশ্ন করেন পরে আমরা মালয়েশিয়ার বিষয় নিয়ে আরেকটু আলোচনা যাব সালাউদ্দিন চৌধুরীর কাছ থেকে। আপনি একদম আপনার জায়গা থেকে আমার কোন প্রশ্ন, আপনি কি অবজার্ভ করলেন, আপনার পর্যবেক্ষণটা কি মালয়েশিয়ার এই যে মানে বিশেষ করে এই গানের ভিডিওটার কথা এই কারণে বলছি যে আমার অনেক দিনের সাংবাদিকতার এই ইতিহাসে আমি এরকম দেখিনি। আমার কাছে যেটা মনে হলো যে আনোয়ার ইব্রাহিম তিনি একজন এক্সপিরিয়েন্স এবং এল্ডার ব্রাদার, এবং তিনি আরেকজন ইয়াঙ্গার একজন রাষ্ট্রপ্রধানকে তিনি এক ধরনের পথে নিয়ে আসছেন, যে এইভাবে কোনো দিক নির্দেশনা আছে কিনা এগুলোর পিছনে। না, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমাদের প্রধানমন্ত্রীর সাপোর্টটার যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা খুব চমৎকার একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আপনি যেটা বললেন
যে আমরা সবসময় দেখি যে বিভিন্ন দেশে যখন সফরে যায় বলে যে আন্তরিক পরিবেশে আলোচনা বৈঠক হয়েছে, বৈঠক হয়েছে, হয়েছে, কিন্তু এইবার আন্তরিকতার মাত্রাটা অন্য পর্যায়ে চলে গেছে। এই যে যেটা আপনি বললেন যে একটা বাংলা গানের ভিডিও দিয়ে, গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাকে যে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, এটার মূল কারণ যে এটা প্রফেসর ব্যাপারে স্যার বললেন যে প্রথমত অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হলো যে বাংলাদেশে বহুদিন পর একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এসছে এবং একটা ভাঙচুরের মধ্যে দিয়ে কিন্তু এই একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতি আলোকে সবাই চায়, যেমন বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার একেবারে সংযোগস্থলে অবস্থিত। আপনি যে ভৌগোলিক দিক দিয়ে গুরুত্ব হ্যাঁ, বিবেচনা সিঙ্গাপুর, করে হংকং, দেখেন, দুবাইয়ের মতো অবস্থা ঠিক আছে? বাংলাদেশের আছে। দ্বিতীয়ত হলো যে আপনার বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে আমাদের অবস্থান রয়েছে। তো সব কিছু চিন্তা যদি করেন তাহলে আপনি দেখবেন এই ভূ রাজনৈতিক বিষয়গুলোর জন্য আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যালি আমরা এই সুবিধাজনক অবস্থানে আছি। আমাদেরকে পাশে রাখাটা এক হলো যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম কান্ট্রি। দ্বিতীয়ত আমাদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, এটা প্রফেসর ব্যাপারে বললেন যে আমাদের বিশাল একটা শ্রম বাজার অনেক দিন ধরে কিন্তু ভুগছে এই মালয়েশিয়ার বন্ধ আছে বিদায়। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন আমাদের বাংলাদেশি শ্রমিকরা যারা বিদেশ যেতে চায়, মালয়েশিয়ার প্রতি কিন্তু একটা আলাদা টান রয়েছে, কারণ বিভিন্ন একটা কারণ রয়েছে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে। তো সেদিক থেকে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে সাদরে আহ্বান জানিয়েছে, আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের জন্য এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের স্বার্থ উদ্ধার করা এবং বিনিময়ে যদি কিছু করে আমাদের বাংলাদেশের অবস্থানটাকে সুদৃঢ় করা যায়, এই সুযোগটা কাজে লাগানো উচিত প্রথমত। দ্বিতীয়ত হলো যেটা যে আনোয়ার ইব্রাহিম বা তার আগে যে মাহাথির মোহাম্মদ ছিলেন, আপনি বলেন যে ওনাদের মধ্যে রাইভালরি ছিল, এমনকি আনোয়ার ইব্রাহিমকে উনি জেলেও পড়েছিলেন, আবার ফিরে এসছেন। এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার যে রাজনীতিতে আপনার মানে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের সাথে আবার একসাথে হওয়াটা খুব জরুরি। তো এখানে আমি যেটা বলছি, যেভাবে তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানানো হয়েছে, এটা কিন্তু গতানুগতিক কোনো বিষয় না, এটা সামথিং ডিফারেন্ট। আমরা সাধারণত গুরু গম্ভীর ভাব গাম্ভীর্য একটা ব্যাপার দেখি যে দুই টেবিলে দুই সাইডে বসে আছে সবাই, কিন্তু এখানে কিন্তু সে গার্ড অব অনারও দিয়েছে, আবার মানে আনুষ্ঠানিকতাও ছিল, আনন্দ বিনোদনও ছিল, এবং সেটার সঙ্গে ডিপ্লোমেসিটাও দেখা গেছে। এবং সবচেয়ে বড় যেটা ছিল যে কোনো রাগঢাক ছাড়াই একটা ইঙ্গিত দিয়েছে যে এই বর্তমান সরকার বাংলাদেশের পাশে মালয়েশিয়া আছে এবং বর্তমান সরকার। এটা কাদের উদ্দেশ্যে দিয়েছে এই ইঙ্গিতটা? এই ইঙ্গিতটা অবশ্যই যে আমি বললাম যে ভূ রাজনৈতিক যে বিষয়গুলো আছে, যারা মনে করেন যে বাংলাদেশের উপরে, আমাদের দেশের উপরে তো নজর পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্রে রয়েছে। আমি যদি মূলত আঙুল ধরে হিসাব করে দেখি, ভারত আছে, চায়না আছে, যুক্তরাষ্ট্র আছে, ঠিক আছে, এই সব কিছু তো ইন্টারকানেক্টেড, ঠিক আছে, উইথ দিয়ার ওন ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট। তো সেদিক দিয়ে আমি মনে করি যে এই বলয়টা যে তৈরি করার যে একটা চিন্তা বা পরোক্ষভাবে যে একটা ইন্ডিকেশন দিয়েছে, আমার মনে হয় এটা আমাদের কাজে লাগানো উচিত এবং এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার যে আমাদের সরকার প্রধানকে মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্রের প্রধান এভাবে অভ্যর্থনা জানিয়েছে। আমি মনে করি ইটস এ গুড স্টেপ টু মুভ ফরওয়ার্ড এবং ভালো কিছু আমরা আশা করতে পারি যদি আমরা এটা আমাদের পরিপক্ক কূটনীতি দ্বারা এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই জায়গাতে আমি একটু আবার নুরুল আমিন ব্যাপারীর কাছে যেতে চাই। এর আগেও আমরা এই প্রোগ্রামগুলোতে এই কথাগুলো বলেছি। বাংলাদেশের এখন সরকার চলছে, এটা অবশ্যই 3 মাসের সরকার, এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রীও নতুন, তিনি এমপি হিসেবেও নতুন, বিরোধী দলীয় নেতাও প্রথম বিরোধী দলীয় নেতা, আমাদের অনেকগুলো এমপি তারা একদমই তরুণ, এমনকি আমাদের অনার্স পাস করেননি এমন এমপিও আছে এনসিপির অন্তত 2 জন, যাই হোক কিন্তু তারা অনেক বড় রেভুলেশন ঘটাইছে এই জায়গা থেকে। এখন আমাদের যে ডিপ্লোম্যাসিটা এখনকার, ডক্টর খলিলুর রহমান নিঃসন্দেহে খুবই পাওয়ারফুল ডিপ্লোম্যাট, আমরা এতটুকু বুঝতে পারি, এবং সবচেয়ে ম্যাচিউর মিনিস্টারই মনে হয়। কিন্তু এরপরও টিমটা কি আমাদের ঠিক আছে? বা প্রাইম মিনিস্টারের এই উইংটাও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক ইয়ে থাকবে, ক্রাইটেরিয়া থাকে তাদের বিভিন্ন জায়গায়, আর আমাদের ফরেন মিনিস্টার ডিপ্লোম্যাটিক এই ক্রাইটেরিয়াটা কতটা শক্তিশালী? আসলে আপনি প্রশ্নটা সুন্দর একটি প্রশ্ন করেছেন। ডিপ্লোমেসি নির্ভর করবে যে রাজনৈতিক দলটি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে তার পলিসির উপরে, আর ওই রাজনৈতিক দলটি সাধারণত
যে ডিপ্লোমেসি গ্রহণ করবে, বিশেষ করে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সেটি দেশের স্বার্থে। তার কারণ সাধারণত পররাষ্ট্রনীতিটা প্রণীত হয়ে থাকে ডোমেস্টিক নীতির উপর ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান পর্যন্ত, অর্থাৎ এই যে কতদিন যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে বিএনপি, আমার মনে হয় ডিপ্লোমেসিটা সুন্দর গতিতে অগ্রসর হচ্ছে। এখন আপনি একটি প্রশ্ন খলিলুর রহমান সাহেবকে নিয়ে, খলিলুর রহমান সাহেব মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে ফার্স্ট হয়েছেন, বিসিএস ফার্স্ট হয়েছিলেন, অত্যন্ত মেধাবী, তার ইন্টারন্যাশনাল লবিংও খুব শক্তিশালী। এবং সেটি অবশ্য শক্তিশালী হওয়ার অন্য কারণ আছে, ইউনূস সাহেবও তাকে অনেক অগ্রসর করে দিয়েছেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, ডক্টর ইউনূস কি এখনো বাংলাদেশের জন্য কাজ করছেন মানে পজিটিভলি বলছি আমি। হ্যাঁ, তো একটা আছে, দুটো প্রশ্ন একসাথে হয়ে যাচ্ছে, উত্তর দিতে আমার মনে থাকবে না, আপনি এইজন্য সেই ক্ষেত্রে আমি একটু পরে বলতেছি, তাহলে একটার পর একটা। এখানে দেখবো যে খলিলুর রহমান সাহেব দেখেন সবচেয়ে তার অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে জাতীয় সংঘে যেটা সাধারণ পরিষদ, সেখানে কিন্তু তিনি সভাপতি। এটা কিন্তু বড় গ্রেট অ্যাচিভমেন্ট, এবং তার পিছনে কিন্তু ইউনূস সাহেবেরও কিন্তু কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, তা এই যে পথটি তিনি গ্রহণ করলেন, এটিকে ইউজ করেও কিন্তু তিনি এই সরকারকে এবং বাংলাদেশকে উপকার করতে পারবেন, উপকার অথবা সুযোগ সুবিধা এনে দিতে পারবেন। এটি কিন্তু এক্সপ্লয়েট করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার মনে হবে এটা সঠিক পথে উনি আগাবেন, কারণ ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, উনি কিন্তু এভাবে যত সমালোচনা তো থাকবে, ভালো মন্দ নিয়েই তো মানুষ। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে উনি যেই পলিসিটা গ্রহণ করতেছেন, এবং বিএনপির মানে জাস্ট পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার মনে হয় সঠিক পথে যাবেন। কারণ উনি দেখবেন, আমি সহজ করে আপনাকে যদি আমি বিশ্লেষণ করে দেই, উনি দেখবেন ভারতের সাথে যে বার্গেনিং করে যেই পদ্ধতিতে তিনি অগ্রসর হয়েছেন, সেখানে কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টটা রক্ষা হয়েছে। চায়নাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগেই কিন্তু উনি গিয়েছেন, সেখানে কিন্তু পথটা কিন্তু উনি অনেক সহজ করে দিয়েছেন। কারণ প্রাইম মিনিস্টার যেখানে যায়, তার আগে কিন্তু তার অ্যাডভান্স যে অগ্রবর্তী দল যাবে, সেটা সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে দিয়ে আসবে। অবশ্যই ঠিকঠাক করবে উইথ দ্য কনসেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার কনসেন্টের মাধ্যমে যাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন পর্যন্ত খুব সুন্দর গতিতে অগ্রসর হচ্ছে, মানে সেফ অ্যান্ড সাউন্ড আগাচ্ছি। আমি একটু কানেক্টিং প্রশ্ন করব। আমরা চায়না ট্যুর নিয়ে আরও বিশদ কথা বলবো আমরা বিরতির পরে, কিন্তু একটু আগে আসি। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী খুব দৃঢ়ভাবে এবং খুবই মানে শক্তিশালী কণ্ঠে বললেন যে কোনো ক্রমেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দিকে পিছু পা হবে না বাংলাদেশ। এবং একই সঙ্গে বিরোধী দলীয় নেতাও এই জায়গাতে প্রধানমন্ত্রীকে দারুণভাবে উৎসাহ দিলেন। এই জায়গাটার আসলে ইঙ্গিতটা কি? মানে এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমি বলবো, আপনার প্রশ্নগুলো আজকে ভালোই করতেছেন। এটা কারণ হচ্ছে, একটু ঐতিহাসিকভাবে দেখেন তো, একই দিকে প্রাইম মিনিস্টার যেই ইস্যুকে কেন্দ্র করে আলাপ করলেন, সেটাকে অপোজিশন পার্টি কিন্তু অকপটে সমর্থন দিয়েছে। এটা কিন্তু পজিটিভ। বাংলাদেশের ইতিহাসে খুব রেয়ার, কিন্তু আগে দেখবেন পার্লামেন্টে প্রাইম মিনিস্টার যা বলতো, অপোজিশন পার্টি ভিন্নভাবে বলতো। তাহলে কি হচ্ছে, সরকার দল যেটা, তারাও দেশের ইন্টারেস্টের দিকে তাকিয়ে বক্তব্য উত্থাপন করতেছেন, সিমিলারলি অপোজিশন পার্টি কিন্তু দেখতেছেন এটা আমার স্বার্থ জড়িত। তিস্তা ব্যারেজ যেটা, এটা তো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের। অনেকে প্রশ্ন করছে, আমাকে আমার ছাত্ররা শ্রেণীকক্ষে প্রশ্ন করেছেন যে স্যার, এটা তো চুক্তি তো হয়নি, তো চুক্তি না হলেও হয়তো সেটা স্ট্র্যাটেজিক্যালি একটা ব্যবস্থার জন্য এটা উনি করেন নাই। কী জন্য? এখানে কিন্তু অনেক বিষয় আছে, রিজিওনাল পলিটিক্সে আমি দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল পলিটিক্সে। এই জন্য তিনি স্লোলি অগ্রসর হচ্ছেন। কি জন্য? যেন আমি ধীরে ধীরে অগ্রসর হই, কিন্তু আমার সিদ্ধান্ত থাকবে সঠিক। বিরতিতে যাব, কিন্তু তার আগে আমি সালাউদ্দিন চৌধুরী আপনার কাছেও 2 মিনিটের জন্য আসতে চাই এই বিষয়টি নিয়ে। যে আমরা দেখলাম যে বাজেট অধিবেশনেরই সেখানে খুবই দৃঢ়তার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনার কথাটি বললেন, এবং এই যে স্যার যেটি বললেন যে ওখানে কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিং এমওইউ স্বাক্ষরিত হয়নি চায়নায়।
কিন্তু অনেক জোরে সোরেই বললেন প্রধানমন্ত্রী। এটি কি কোনো ধরনের ডিপ্লোম্যাটিক নর্মস কিনা, যে দেখা হচ্ছে যে কি কোথা থেকে কিভাবে আসে? আসলে তিস্তা মহাপ্রকল্পটা খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট। বিগত সরকার, আমি ইন্টারিম সরকারও কিন্তু বহুবার ডেট দিয়েছে যে আমরা শুরু করতে যাচ্ছি, হয়নি। তো এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেটা বললেন খুব দৃঢ়তার সাথে, এর সাথে আমি একটু সংযোগ করতে চাই যে চায়না ভিজিটের সময় প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে, এবং এই ব্যাপারে বাইরের কোনো বইয়ের কোনো শক্তির নাক গলানো ওনারা বরদাস্ত করবেন না। তো এইটা কিন্তু একটা ইন্ডিকেশন, যেটা বোঝা যাচ্ছে যে দে আর অলসো ভেরি ডিটারমাইন্ড যে এই প্রজেক্টটা করবে, বিকজ এটা চায়নাকে দিয়ে করার কথা। ওখানেই বাদ সাধছে আমাদের প্রতিবেশী দেশ, স্বাভাবিক, কারণ তাদের অনেক স্বার্থ সংস্কৃতি জড়িত আছে। তো আপাতত আমার মনে হচ্ছে যে প্রজেক্টটা আমাদের সাথে হওয়া উচিত, বাট একটু চ্যালেঞ্জিং হবে। তো দেখতে হবে আগামী দিনগুলো এটা কিভাবে আমরা মানে যাই হোক, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে এক ধরনের সতর্কবাণী দিলেন কোনো দেশের উদ্দেশ্যে হয়তোবা, কিন্তু চুক্তি তো এখনো হয়নি, হয়তোবা সামনে আগে। আমরা একটা বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্ন রেখে যেতে চাই, সেটি হলো চীনের সফরটি নিয়ে আমরা একটা ভিডিও দেখব, যে প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে যা বলেছেন। একই সঙ্গে এটাও বলবো যে চীন ঠিক যে জিনিসটি প্রায় 2 বছর ডক্টর ইউনূসের সরকার থেকে শুরু করে এই পর্যন্ত বন্ধ ছিল, ভারত তার ভিসা, যেটি সাধারণ ভিসা, সেই ভিসাটি হঠাৎ করে আমরা দেখলাম যে 27 তারিখ না 28 তারিখে ওপেন হয়ে গেল। আমি জানি না এটার সাথে কোনো কানেকশন আছে কিনা। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি সালাউদ্দিন আর নুরুল আমিন ব্যাপারে আপনার সাথে কথা বলছিলাম। আমরা একটু চীনের শি জিনপিং যেই বৈঠকটি করেছে, এখানে আমি একটু বলতে চাই, এটি নিয়ে আপনি ব্যাখ্যা করবেন। যে আমি সাধারণত দেখেছি যে চীনের প্রেসিডেন্ট সাধারণত ওদের নিয়ম হলো আরেকজন প্রেসিডেন্টের সাথে বসে, সাধারণত তারা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার বসে। কিন্তু আমরা যে দেখলাম যে বাইল্যাটারাল মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাউন্টার পার্টি শি জিনপিং ছিলেন। আমরা একটু ভিডিওটা দেখে আসবো, তারপর কথা বলবো।欢迎塔里克总理先生访问中国。你的父母都是中国人民的老朋友、好朋友，在不同时期为中孟关系发展做出重要贡献。中方始终高度重视中孟关系发展，坚持面向全体孟加拉国人民的睦邻友好政策。无论国际形势如何变换，中方都将坚持中孟友好大方向不动摇。我愿同你一道宣布，构建新时代中孟命运共同体，推动中孟关系向更高水平发展，更好地造福我们两国人民。 Your Excellency, Mr. President. নিচে ইংলিশটা দেখলাম যে বোথ অফ ইউর প্যারেন্টস, তারা কিন্তু চায়নার সাথে বাংলাদেশের যে পিপল টু পিপল সম্পর্কের জন্য দারুণ অবদান রেখেছে, এবং এই বলে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীকে। এবং আরেকটি বিষয় হলো যে চায়না এই যে তোমার বাবা মা যে কাজটি করেছে, এটার জন্য চায়নার পিপল খুবই কৃতজ্ঞ। এই জায়গাটিকে একটু জানতে চাই নুরুল আমিন ব্যাপারে। হ্যাঁ, আমরা টেলিভিশনের মাধ্যমে যেটা দেখেছি, উনি প্রথমে অ্যাড্রেস করছেন যে আপনার পিতা এবং মাতা যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করেছে চীন এবং বাংলাদেশের মধ্যে, সেটি স্মরণ করেছেন। এবং জাস্ট ওই আঙ্গিকে কিন্তু উনি তারেক রহমান সাহেবের সাথে কথাবার্তা শুরু করেছেন। এটা কিন্তু সত্যি কথা। শেখ মুজিবুর রহমান সাহেব যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেননি। শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় পর্যায়ক্রমে কিন্তু তিনি অধিষ্ঠিত হয়েছেন, তারপরেই আমরা দেখব উনি অর্থাৎ চীন থেকে স্বীকৃতিটা আসে। এবং ঐতিহাসিক একটা ঘটনা কিন্তু ওই সময় ঘটেছিল, অর্থাৎ 1975 সালের নভেম্বর মাসের 7 তারিখে যখন সিপাহী রেভলিউশনটা হলো, তখন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র থেকে একটি হুমকি এসেছিল যে যেই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেছে এটি ভারত সহ্য করবে না। সাথে সাথে কিন্তু চীন থেকে
একটা হুমকি দিয়েছিল ভারতকে যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতেছে ওটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে চীন নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। তারপরে কিন্তু ভারত স্টপ হয়ে যায় এবং ওই থেকেই দেখবেন তো ঐতিহাসিক একটা যে স্টেটমেন্টে এসেছিল বাংলাদেশের সভরেন্টির পক্ষে, তারপর থেকে কিন্তু জিয়াউর রহমান সাহেব চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং জিয়াউর রহমান সাহেব জীবিত থাকা লাস্ট দিন পর্যন্ত সম্পর্কটা অত্যন্ত মধুর ছিল এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসছেন তখনও কিন্তু চীনের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। মাঝখানে একটু ফাটল ধরেছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি সেটা এখানে বলবো, সেটি হচ্ছে ওই তাইওয়ানের সাথে যখন বিএনপির একটি অংশ সম্পর্ক স্থাপন করতে গেলেন, তাইওয়ানের ট্রেড মিশন যখন বাংলাদেশে খোলার চেষ্টা করলেন তখনই কিন্তু চীন ক্ষেপে গেল। কেন? চীনের ওই এক যেটি রাষ্ট্র যে নীতি এতটা কনজারভেটিভ কেন, ওয়ান চায়না পলিসি? তার কারণ ওই যে তাইওয়ানকে তারা অবিচ্ছেদ্য অংশ মনে করে চীনের। আচ্ছা, আমি একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই যে এই যে কথাগুলো বলছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক ধরনের মুসলিম বিশ্বে এক ধরনের লিডারশিপ ছিলেন, তিনি চীনের সাথেও এক ধরনের লিডারশিপে গিয়েছিলেন। এই জায়গাটি কিন্তু চীন এখনও মনে রেখেছে এবং সেটি রিকল করেছে। একে কি বাংলাদেশ সামনে এগিয়ে নিতে পারবে কিনা, এটা কোনো বাংলাদেশকে সুবিধা দিবে কিনা? নিঃসন্দেহে, কারণ চীন বর্তমান বিশ্বায়নের যুগে যদি আপনি ধরেন, চীন একটি পরাশক্তি। আপনি অর্থনৈতিক দিক দিয়ে ধরেন, সামরিক দিক দিয়ে ধরেন, এবং তার যে যেসব প্রকল্পগুলো নিয়েছে, আপনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলেন, এই পুরো বিশ্বের একটা অংশে যে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে বলেন, চীন অনেক দূর এগিয়ে গেছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে একসময় কিন্তু 90-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন যুক্তরাষ্ট্র কিন্তু এককভাবেই পুরো পৃথিবীতে মোড়লগিরি করে গেছে। বাট ক্রমান্বয়ে কিন্তু এইটার প্রভাব কমে যাচ্ছে চীনের উত্তরণের পাশাপাশি। এবং চীন এই মুহূর্তে এমন একটা পর্যায়ে আছে যে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা, বিশেষ করে বিএনপি গভর্নমেন্টের, বিকজ বিএনপি গভর্নমেন্টের যে প্রতিষ্ঠাতা, যেটা প্রফেসর ব্যাপারী বললেন, যে জিয়া রহমানই প্রথম কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা গড়ে তোলেন চীনের সাথে। তার হাত ধরে কিন্তু এই স্বীকৃতিটা আসে। এবং আমার মনে আছে সম্ভবত 1976 সালে প্রথম একটি সামরিক টিম চীন ভিজিট করে। এই মানে চুক্তি স্থাপন হওয়ার পরে আমাদের একটা মিলিটারি প্যাক্ট হয় এবং আমাদের এখান থেকে মিলিটারি অফিসাররা যাতায়াত শুরু করে। এবং এরপর থেকে দেখেন আমাদের সামরিক বাহিনীতে যদি বলেন, চাইনিজ রাইফেলটা তারপর থেকেই, আপনি শুধু চাইনিজ রাইফেল না, এখনো যদি এই 2026 সালের দিকে যদি তাকান আপনি, আমাদের সামরিক বাহিনীর ব্যাকবোন বলতে আমরা কিন্তু চাইনিজ ইকুইপমেন্টগুলি বেশি ব্যবহার করি। আপনি এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফট বলেন, আপনি আর্মির এপিসি ট্যাঙ্ক বলেন, বিভিন্ন ইকুইপমেন্ট যাই বলেন, চায়নার কিন্তু একটা মেজর পোর্শন আমরা মানে ক্রয় করি বা তাদের সাপোর্ট নেই। তো এই পরিপ্রেক্ষিতে চীনের সাথে বরং এবং অপরন্ত বাংলাদেশের এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, আপনি তো জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে মোটামুটি বিকলাঙ্গ অবস্থায় রেখে গেছে। সেখানে ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা উতরে এসছে, বাট সেই পর্যায়ে কিন্তু এখনও আসেনি। আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু 11% উপরে চলে গিয়েছিল জুলাই আগস্টের ইয়ের পরে, এখন কমে হয়তো এসছে 9-এর কিছু নিচে। বাট এবারে বাজেটে টার্গেট করেছে 7.5%, বাট ভেরি চ্যালেঞ্জিং। স্টিল নাও উই আর স্ট্রাগলিং। তো এই ক্ষেত্রে আপনি টাকা লাগবে, আপনি যদি বৈদেশিক আর্থিক সহায়তা নিতে চান, কে আপনাকে টাকা দেবে? জাইকার সাথে জাপানের সাথে কিন্তু আমাদের এই আওয়ামী লীগ সরকারের আমল থেকে একটা হিচ চলছে, ওই যে আমাদের টার্মিনাল 3 বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে, সেটা সমাধান এখনো হয়নি। বর্তমান সরকার চেষ্টা করছে। ভারত, আপনি তার কাছ থেকে তাদেরই অর্থনৈতিক অবস্থা ভালো না। যুক্তরাষ্ট্র যখন কোনো অর্থনৈতিক সহায়তা দেয় তখন অনেক কিছু কন্ডিশনাল জুড়ে দেয়। এবার আশ্চর্যের ব্যাপার হলো যুক্তরাষ্ট্র সম্ভবত অর্থনৈতিকভাবে একটু সাইডলাইনে আছে। আমি সেটা আসছি, তারা তো সাইডলাইনে আছে, তারপর যদি তারা সহায়তা করতে চায়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত কিছু মিলে বিভিন্ন সত্ত্বের ব্যালেন্স আটকে ফেলে, ঠিক আছে, ক্লজগুলো দেয়। সো আমাদের চয়েস কি আছে? চায়না অনলি। তারা সারা বিশ্বব্যাপী ইনভেস্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা খুব স্বল্প সুদে, ইভেন অনেক ক্ষেত্রে তারা এমনও আর্থিক সহায়তা দিতে রাজি আছে, ঠিক আছে আমাদের খুব বেশি সুদ দিতে হবে না, তোমরা এই প্রজেক্টে করো আমাদের সাথে মিলেমিশে। তো সেই সব কিছু পর্যালোচনা করলে আমার মনে হয় যে, আর ঐতিহাসিকভাবে তো এই বিএনপি গভর্নমেন্টের সাথে চায়নার সম্পর্ক, প্রফেসর ব্যাপারী বলেছেন, আপনিও জানেন,
আপনি বোধহয় ঘুরে আসছেন চায়না থেকে কিছুদিন আগে। তা আমার মতে যে এই সম্পর্কটা, এই যে আপনি যে বললেন প্রেসিডেন্ট এসে শি প্রধানমন্ত্রী জিনপিং বসছেন, কিন্তু ঐতিহাসিক এই সম্পর্কটাকে সামনে আনবেন। সামনে আনলেন, মাঝখানে একটু ব্যত্যয় ঘটেছিল শুধুমাত্র তাইওয়ানের ট্রেড সেন্টারের জন্য না, মাঝখানে যখন আওয়ামী লীগ একটানা বছরের পর এই বছর আওয়ামী চলে লীগের যাচ্ছিল, সাথে তাদের খুব একটা ইয়ে ছিল না, না, তখন চীন তাদের শুধু ব্যবসায়ী করেছে, ব্যবসা করে গেছে না, বা তাদের সাথে- ডিপ্লোম্যাটিক কোনো ইয়ে ছিল, সম্পর্ক Diplomatic না, খুব তারা- একটা আগায়নি। না, তারা কিছুটা আওয়ামী লীগ পন্থীও একটা প্রচলিত হয়ে গেছে, তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ উইল কন্টিনিউ এবং ইন্ডিয়া প্রভাব বিস্তার করবে, কাজে এখানে যেতে হলে আমাদের ডিপ্লোম্যাটিকলি আওয়ামী লীগের সাথে সাইড নিতে হবে, এবং নিয়েছিল। বাট বেসিক্যালি চীন সরকার এবং বাংলাদেশ সরকার, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্কটা অন্যান্য উচ্চতরে আমি অন্য একটু পর্যায়ে। আবারও নুরুল ব্যাপারের কাছে আসছে, এবার আমি ওই যে কিছু ল্যাঙ্গুয়েজ বলি যে চাইনিজ প্রেসিডেন্ট খুব দৃঢ়তার সাথে এই ভাষাটি ব্যবহার করেছে, আমি ইংলিশটা বলছি আর কি। নো ম্যাটার হাউ দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস, চায়না উইল নট ওয়েভার ইন ইটস কমিটমেন্ট টু দ্য ওভারঅল ডিরেকশন অফ চায়না বাংলাদেশ ফ্রেন্ডলি রিলেশন। এবং তিনি যে একটা ইকোনমিক করিডোর করবেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে এটার পুরো বিষয় চায়না বাংলাদেশকে অ্যাগ্রেসিভলি দেবে, এবং তার এই ল্যাঙ্গুয়েজটাও আপনি দেখেন যে আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ টু অ্যানাউন্স দ্য বিল্ডিং অফ চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর দ্য নিউ এরা, এলিভেটিং bilateral relations to higher level and delivering greater benefits to the peoples of our two countries. এত অ্যাগ্রেসিভ কিন্তু এর আগে চীনকে দেখা যায়নি। চীন ব্যবসা করেছে, কিন্তু ডিপ্লোম্যাটিকলি এতটা সুযোগ সুবিধা কেন বাংলাদেশকে দিবে? কী লাভ চীনের? এটা অন্যতম কারণ হচ্ছে, বর্তমানে যদি আমরা ভূ রাজনীতি নিয়ে আলোচনা করি তাহলে দেখব বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। আমরা কিছুদিন আগেও দেখেছি, এখনও দেখতেছি, যেটা ইরানের সাথে আমরা দেখব ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা, এই রাজনীতিটা সাধারণত বিশেষ করে এখনও কেন্দ্রীভূত অবস্থায় আছে মিডল ইস্টকে কেন্দ্র করে। ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রে তার একটা দুষ্ট সন্তান ইসরায়েলকে সৃষ্টি করে রেখেছেন ওই জাস্ট এই সমস্যাগুলি জিয়ে রাখার জন্য। এখন দেখা যাচ্ছে যে জাস্ট মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে, পাকিস্তান পর্যন্ত এসেছে। হ্যাঁ, এখন ঘুরে যাচ্ছে, এবং সেইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা করে। তো তারা এই জন্য কিন্তু জাস্ট পূর্ব দিকে তারা কিন্তু তাদের দৃষ্টিকোণটা নিক্ষেপ করেছেন। সেটি হচ্ছে দেখবেন ইন্ডো প্যাসিফিক রিজন, যেটা কিন্তু কয়েকদিন আগে আবার মালাক্কা প্রণালী চেঞ্জ করে আলোচনা নামের হয়। দিকে দিয়ে, তো সেইখানে কিন্তু তারা আবার এসে নজর দিয়েছেন, কারণ এখানে তাদের আসতে হবে কী জন্য? চায়নাকে প্রতিহত করার জন্য। চায়না তো রাইজিং পাওয়ার, শুধু এখন রিজনাল পাওয়ার না, চায়না হচ্ছে গ্লোবাল লেভেলে একটি বড় পাওয়ার, সেটা হচ্ছে একদম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ। হ্যাঁ, যেমন ভাইয়া খুব সুন্দরভাবে বললেন যে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হয়েছিল যে ইউনিপোলার monopoly diplomacy যে আর চালাচ্ছে। ইউনিপোলার আর কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করেন নাই হঠাৎ করে পুরো পৃথিবীর চেহারা পাল্টে যাবে। অর্থাৎ চায়নার এই যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা টেং শিয়াওপিংয়ের পরে, অর্থাৎ বিড়াল সাদা কি কালো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা, অর্থাৎ পুঁজিবাদ অথবা সমাজতন্ত্র, তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি হয় কিনা। এই পলিসি থেকে আসার পরে কিন্তু তারা ডেভেলপ করলেন, ভিন্ন পথে অগ্রসর হলেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখব আজকে চায়না কিন্তু এখানে এসেছে, যদিও ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন মাও সেতুং, সেটি ভিন্ন প্রেক্ষাপটে অল্প সময়ে আলোচনা করা যাবে না। ফলশ্রুতি এই যেটা দেখেন চায়না কত ডেভেলপ হয়েছে। এই ইরানের সাথে যুদ্ধের আগে আরেকটা প্রক্সি ওয়ার তারা করেছেন, কার সাথে? পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে। 4 দিন যুদ্ধে কি করেছেন? একদম কুপকাত করে ফেলেছেন ভারতকে, পাকিস্তান। কি জন্য? সমস্ত ফ্রান্স চায়না এক ধরনের সামরিক অস্ত্রের প্রদর্শনী হয়েছে। পশ্চিমাদের সামরিক অস্ত্রের সাথে চীনের অস্ত্রের প্রতিযোগিতা হয়েছে, এবং তার ফলে দেখবেন ওয়ার্ল্ড মার্কেটে দেখবেন, ইভেন শেয়ার মার্কেটে দেখবেন চায়নার বিমানের চাহিদা বেড়েছে, চায়নার অস্ত্রপাতির চাহিদা বেড়েছে, সব দিকে চাহিদা বেড়েছে, অর্থাৎ চতুর্দিকে তারা অগ্রসর হয়েছে। ভাইয়া সুন্দরভাবে বললেন
চায়না কিন্তু শুধু ইকোনমিক্যালি না, মিলিটারিলি কিন্তু তারা খুব অ্যাডভান্স এবং তাদের নৌবাহিনী কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়েছে। ফলশ্রুতিতে দেখবেন যে চায়নাকে এখন তারা ভয় পাচ্ছে, কে? মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে, যার জন্য চায়না তার বন্ধু খুঁজতেছে। এবং বন্ধু খোঁজার জন্য বাংলাদেশকে এত বিশ্বস্ততার সাথে কাছে নিয়েছেন এই জন্য, কারণ বাংলাদেশ তার অত্যন্ত প্রয়োজন, কাছের বন্ধু। এবং এখান দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তিনি ওই সারা পৃথিবীর সাথে পশ্চিমাদের সাথেও যোগাযোগ স্থাপন করতে পারবেন। আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে তিনি বে অফ বেঙ্গলে কিন্তু আর একটা পরিকল্পনা আছে। আপনি প্রশ্ন করলে পর আমি আচ্ছা, আমি আবার বিরতিতে যাব, তার আগে আমি বলে যাচ্ছি যে এর পরের আলোচনাটা আমরা একটু করব যে এই যে ইকোনমিক করিডোর, এই ইকোনমিক করিডোরটা আসলে এইটার অর্থনৈতিক দিকটা কি এবং এইটার এই ভূ রাজনৈতিক অ্যাসপেক্টটা কি, এবং একই সাথে চায়নার এখানে যেই এমওইউগুলো সাইন হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমওইউ হলো সামরিক ও কৌশলগত সুরক্ষায় চায়না এবং বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে এবং সামরিক পর্যায়ে প্রতি মাসে বা 2 মাসে তারা আপডেট করবেন, বৈঠক করবেন। এটি আসলে কিভাবে দেশের কাজে আসবে? আরেকটি বিষয়, চায়না খুব উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে এই পুরো যে করিডোরের কথা বলছে এবং এইখানে এই চট্টগ্রাম পোর্ট, মোংলা, এটি তারা খুবই অ্যাগ্রেসিভলি তারা আমাদেরকে দিতে চায়। মিয়ানমারকে তারা পূর্ণ স্বাধীন করে এই বিজনেসটা শুরু করতে চায় খুব দ্রুত। এটি বাংলাদেশের জন্য কতটা উপকারে আসবে? দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। সালাউদ্দিন, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেকে বলছেন যে এই যে করিডোরটা, আমরা তো পুরোপুরি ইন্ডিয়া দ্বারা বেষ্টিত ছিলাম, আর এইদিকে মিয়ানমারের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক খুব একটা সম্পর্ক নেই। তো চীন তো মিয়ানমারকে পুরোটাই চীন এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যেই রাখে। এই করিডোরটা বাংলাদেশকে পুরোপুরি ইন্ডিয়ার বাইরে ওপেন করে দিবে, যে ইন্ডিয়ার উপর আমাদের আর নির্ভরশীল হতে হবে না। যেই দিক দিয়ে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর, যেটি এই জায়গাতে আসলে কি লাভ লোকসান, মানে ইন্ডিয়ার কোনো লোকসান আছে কিনা, ইন্ডিয়া ভারত কি চিন্তা করবে, কি রিয়াকশন দেবে, এইটাও জানতে চাই। আর একই সঙ্গে আরেকটা জিনিস জানতে চাই যে এই সামরিক এক ধরনের বৈঠক সহযোগিতার কথা বলা হয়েছে, চীন এটি করতে চায় বাংলাদেশের সঙ্গে। আপনি তো সামরিক বাহিনীরা আসলে কোন দিকে এগোচ্ছে? আমরা কি আসলে ঠিক আছি এতগুলো সুপার পাওয়ারের বিপরীতে দাঁড়িয়ে? দেখুন, আমাদের আসলে এখানে একটা কথা বলে রাখতে চাই, যদি কথাটা কেমন শোনাবে জানি না, যে প্রত্যেকটা উন্নত দেশের বা প্রভাবশালী দেশের একটি স্ট্রাকচার্ড ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিকল্পনা থাকে, স্ট্র্যাটেজি থাকে, বিশেষজ্ঞ পর্যায়ে থিঙ্ক ট্যাঙ্ক থাকে। মানে অপ্রিয় হলো সত্য যে আমাদের দেশে এরকম পরিপক্ক দীর্ঘমেয়াদী কাঠামোগত কোনো জোরদার কূটনৈতিক পলিসি গড়ে ওঠেনি এখন পর্যন্ত। এটার কারণ হতে পারে যে এক এক সময় এক এক সরকার এসছে, তাদের মতো করে ওই যে অন্যান্য দেশের ধার করা জ্ঞান নিয়ে আমরা কূটনীতি চালিয়েছি, প্লাস ওই যে নগদে যা পাচ্ছে সেটার উপর ভিত্তি করেই একদিকে সাইড নিচ্ছে বা একদিকে বিপক্ষে যাচ্ছে, এভাবেই চলে এসেছিল বিগত বছরগুলো। তো এখন সময় এসছে, আমি আশা করি নতুন সরকার তারা কিছু প্রফেশনাল, তারা কিছু মেধাবী থিঙ্ক ট্যাঙ্ক যারা প্র্যাকটিক্যালও কাজ করেছে ডিপ্লোম্যাট হিসেবে, থিওরিটিক্যাল জ্ঞানও আছে এবং তাদের বিশ্বের ব্যাপারে, বিশ্বভ্রমণ মানে বিশ্বায়নের এই যুগে তাদের যথেষ্ট ধ্যান ধারণা আছে, যেটা তারা অ্যাপ্লাই করলে দেশের উন্নতি ঘটতে পারে। এই বিষয়টা তো নজর দিতে হবে। এখন আমি আসছি, আপনি যে ইকোনমিক করিডোরের কথা বলছেন, আমি যদি সঠিকভাবে মনে করতে পারি 2013 সালে আওয়ামী লীগের সময় একবার ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার করিডোরে একটা আলোচনা হয়েছিল, গাড়ির রেস্টেস কি হয়েছিল, এবং এটা বাস্তবায়ন হয়নি। যেটা পরে আমরা দেখলাম অনেক কিছু আর্টিকেল পড়ে যে ভারতের একটা প্রচ্ছন্ন বিমাতা সুলভ আচরণ ছিল, যে এইখানে তারা থাকতে চায় না, কারণ তারা হয়তো দেখেছে এখানে চীন হয়তো প্রভাবটা বেশি বিস্তার করছে, বাংলাদেশের সাথে চীনের কানেক্টিভিটি বেশি হচ্ছে। তো ওখান থেকে সরে যায়, সেটা বাস্তবায়ন হয়নি। এখন নতুন করে যে প্রশ্নটা এসছে, ইন্ডিয়াকে বাদ দিয়ে বাংলাদেশ, মায়ানমার, চায়না ইকোনমিক করিডোরের কথা চলছে।
বাস্তবায়ন কতটুকু সেই হবে কুনমিংয়েই যাবে এটা। হ্যাঁ, বাস্তবায়ন কতটুকু হবে আমি জানি না, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে বঙ্গোপসাগর অঞ্চলে কিন্তু ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্রের বলয়ের প্রভাব বিস্তারের একটা প্রতিযোগিতা কিন্তু দিন দিন বাড়ছে। কে প্রতিযোগিতায় কে এগিয়ে আছে? এখন পর্যন্ত চায়না, কারণ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ, Right. দুঃখিত, এগুলো মনে হয় চাইনিজ হ্যাঁ, এখন প্রভাবেই পর্যন্ত আছে। চায়নার প্রভাবটা বেশি পরিলক্ষিত হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের এবং ভারতের মাথা ব্যথাটা একটু বেশি, যার ফলে এই ইকোনমিক করিডোরের কথা যেটা বলছেন এটা হলো চায়না তার স্বার্থেই করবে। কারণ হলো আমাদের যে আগেই বলেছি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা অবস্থান করছি। দক্ষিণ এশিয়ার সংযোগস্থল এবং বঙ্গোপসাগরের সাগরের প্রবেশদ্বার, ঠিক আছে। তারপরে আমরা রাজনৈতিকভাবে হোক কিংবা অন্যভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, বিভিন্নভাবে চিন্তা করি, ভারতের সাথে কিন্তু আমাদের বিগত দিনগুলোতে সম্পর্কটা কিছুটা ফাটল ধরেছে, যেহেতু আওয়ামী লীগ এটা তো আমাদের জন্য না, তাদের দাদাগিরির জন্য। না, যে কোনো কারণেই হোক, বাট আমার মতে এই মুহূর্তে আমাদের বর্তমান সরকারের উচিত এই অঞ্চলে যেই শক্তিগুলো আছে সবার সাথেই একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়াটা। কারণ কি, আমরা তো ওই যে আমাদের জন্মের পর থেকে একটা নীতি ফলো করেছি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, বাট এটা বলে তো ছেড়ে দেওয়া যাবে না। আমাদের যেটুকু স্বার্থ আছে সেটুকু আদায় করার জন্য যা কিছু করার সেভাবে চেষ্টা না, করতে আমি হবে। আমি এখানে একটা স্পেসিফিক প্রশ্ন করছি। আপনি সামরিক বিশেষজ্ঞ, সামরিক বিজ্ঞানে কি বলে আপনার যুদ্ধ কার সাথে হয়? আপনার দূরবর্তী দেশের সাথে না আপনার পাশের দেশের সাথে? এটি এবং এই কারণে এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই যে এই যে সবার সাথে বন্ধুত্ব রাখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ওপেন রাস্তাটি হলো, এই যে কুনমিং আমাদের পোর্টটা পাবে, আমাদের দেশে এই লাখ লাখ ডলার আসবে বা বৈদেশিক মুদ্রা আসবে, এই জায়গাতে ভারতের মাথা ব্যথার কারণটা কি? আমরা তো আমাদের সার্বভৌমত্ব কাজে লাগাচ্ছি। দেখুন, মাথা ব্যথার কারণ তো এটা খুব সহজেই অনুমেয়। যে প্রত্যেকটা শক্তিই চায় এই অঞ্চলে তাদের প্রভাব এবং বলয় বিস্তার ঘটুক। সেখানে চায়না ভারতের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের হিসাব অনুযায়ী দেখছি যে আমরা যে চায়নার সাথে বন্ধুত্ব রাখি, হ্যাঁ ভারত আমাদের প্রতিবেশী সুলভ আচরণ আমাদের করতেই হবে, এটা আমরা মানে ভদ্র থাকার চেষ্টা করব, ঠিক আছে। আমরা ভদ্র আছিও আছি, right. আমরা তো ভারতকে, এটাই হলো এই সরকারও ভারতকে প্রথম অফার এটা হলো দিয়েছে। বেটার ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড, যে আমরা এইভাবে থাকবো। কিন্তু আমরা একটা ইকুয়েশন যদি মিলাই যে চায়নার সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, ইট ডেলিভার্স বেটার থিংস দ্যান দ্য ইন্ডিয়ান, এটা বাস্তবতা। তার মানে এই না যে ইন্ডিয়া আমাদের তো শত্রু। ইন্ডিয়া আমাদেরকে আরেকটু ভালো অফার দিচ্ছে না কেন? আমরা জন্য অফারে যে এই যে দেখেন একটা ফানি একটা ঘটনা ঘটেছে, আমি ফানি এই জন্য বলবো যে কিছুদিন আগে ভিসা রেস্ট্রিকশন উইথড্র করেছে, 2-2.5 বছর যাবত ভিসা বন্ধ ছিল, এখন উইথড্র করেছে। কেন করেছে? দেখছে যে যেদিন বাংলাদেশ, চীনের শি জিনপিং ইকোনমিক করিডোরের কথা বলছে সেদিন। ওটা তো একটা আছে। দ্বিতীয়ত হলো যে ভারতের ধারণা ছিল যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশিদের অবস্থা ত্রাহি অবস্থা হয়ে তারা যাবে। তো আমাদের কিন্তু পেঁয়াজ বন্ধ করে দিলে, চাল বন্ধ করে দিলে, সবকিছু কিন্তু ফলাফল কিন্তু উল্টো ঘটেছে। আপনি দেখেছেন তো যে কলকাতার লোকেরা যখন ভিসা উইথড্র করেছে, মিষ্টি মুখ করেছে, খুশি চটে, যে এখন বাংলাদেশে যাবে, তাদের বাণিজ্য হবে। এই জিনিসটা ভারত যতটুকু গভীরভাবে বুঝতে পারবে এবং আমাদের সাথে প্রতিবেশীমূলক আচরণ করবে, এটা উভয় দেশের জন্য কিন্তু মঙ্গল। আপনি দেখেন পুশিন চালাচ্ছে তারা, আবার ভিসা এখন আবার ওপেন করেছে। তা আমরা আসলে ভারত আমাদের সাথে কি ধরনের কূটনীতি করছে? আমি এই জন্য ফানি বললাম যে একটা ফানি ঘটনা হয়েছে যে এই যে ভিসা রেস্ট্রিকশন উইথড্র হলো 2 বছর পরে, ঠিক আছে। এটা কারণটা তো খুবই হাস্যকর। এটা আমার প্রথম প্রশ্ন, অনেকে ভিসা নেওয়ার জন্য লাইন ধরেছে। হ্যাঁ, ভারতে আমরা যেতে হবে, আমরা তো অনেক কাজেই যাই, যাবো, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা প্রথমে এসেছিল, তা আমার জানতে ইচ্ছে করছিল তোমরা তাহলে ভিসা বন্ধ করছিল কেন কেন? আমরা কি ভারতের সাথে আমরা কোনো যুদ্ধে গিয়েছিলাম? তাই না? সো এই জিনিসগুলো ওরা হয়তো বুঝতে পারবে ধীরে ধীরে, আমি আশা করি বুঝুক। আচ্ছা, আমি নোলের ব্যাপারে আমরা একদম শেষ দিকে, আমার হাতে 4 মিনিট আছে, আর ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি। এই যে শেখ হাসিনার বিষয়, শেখ হাসিনা আসতে চান, তিনি বিচার ফেস করতে চান, আজকে তথ্য প্রদর্শন বলছে তার বক্তব্য প্রচার করা উচিত না, এটা নিয়ে ছোট্ট 1 মিনিটে একটা কথা বলুন। আর এই বিষয়গুলো তো আছেই, সামরিক এবং এই করিডোরটা আমাদের কি কাজে লাগবে এবং সামরিক বৈঠকগুলো কেমন হবে চায়নার? আসলে আপনি একটার পর একটা গুরুত্ব দিচ্ছি আমি। শেখ হাসিনা বাবা যে আসতেছেন এবং ডেটও দিচ্ছেন 2-3টা বার, যে কত তারিখে আসবে, এটা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি আসবেন, এটা কিন্তু বর্তমান সরকার মানা করতেছে না, বলতে বাধাও দিচ্ছে না তুমি এসো না। তারাও বর্তমান সরকার বলতেছে তুমি আসো, হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে আসো
এবং তোমার সময় যে হত্যাগুলো হয়েছে এটার বিচার আদালতে face গিয়ে করো। তুমি বিচার ফেস করো। তো তার তো বিচার ফেস করতে হবে। তাতে দু একটা মামলায় মনে হয় রায়ও দিয়েছে, তার ফাঁসি রায় দিয়েছে, সেটা তার ফেস করতে হবে। সে উচ্চ আদালতে যাবে না কি করবে। আজকে সেটা- হাসানুল হক ইনুর 10 10 বছর বছরের 10 কারাদণ্ড বছর হলো। হয়েছে। সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র এবং বিভিন্ন জায়গায় বসে যদি বলা হয় আমি আজকে যাব কালকে যাব, সেটা মিনিংফুল হবে না। মিনিংফুল হবে যে একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য, যে না আমি বিচারের সম্মুখীন হব, অর্থাৎ আমি যদি অপরাধ করে থাকি এবং সেটা সে যদি না করে থাকে প্রমাণ করবে যে না আমি অপরাধ করিনি, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সরকার শেখ সুযোগ হাসিনার এই দিবে। দৃঢ়তা তো আছে, সে তো বিচার তো ফেস করতেই পারে, মানে সে তো রাজনীতিবিদ বাংলাদেশে। তার হ্যাঁ সুযোগ আছে, কিন্তু আসতেছে না, তো ওটি করতেছে না। তার কারণ হচ্ছে এটি তো সত্যি ঘটনা। আপনি আগের গুম তো হয়েছে, কিন্তু ওই যে মানে জুলাই থেকে অগস্ট মাসে 1.5 মাসের মধ্যে যতগুলো হত্যা হয়েছে, তারপর জাতিসংঘে লিপিবদ্ধ আছে। হ্যাঁ, তারপর আপনি মনে করেন স্নাইপার দিয়ে যেভাবে বাচ্চা শিশু হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টারকে গুলি করেছে, এগুলি তো চোখে দেখে, বাঙালি তো দেখে সারা পৃথিবী দেখেছে। কিন্তু সেই এবং- সময় শেখ হাসিনা বলছে আমার অপরাধটা কি। হ্যাঁ, তারপর থেকে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট কিন্তু দিয়েছে যে এইভাবে এতগুলো লোক হত্যা করেছে এবং এই প্রক্রিয়ায় করেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার তো ফেস করতে হবে, কঠিন ব্যাপার তো ফেস করতে হবে, তারপর তার আসতে হবে, আচ্ছা। তার কর্মীদের আনতে হবে। আমরা একদম হঠাৎ শেষ- করে আসলে তো আর হবে না। শেষ মুহূর্তে 30 সেকেন্ডের জন্য আপনাকে এই বিষয়ে বলি যে এই যে আমরা কিছু কিছু মানুষকে দেখছি যে তারা ডেমোক্রেটিক প্রসেসের স্বার্থকে সামনে এনে তারা বলতে চাচ্ছেন যে আগে শেখ হাসিনাও এই ভুলটা করেছিল, এই জন্য কিন্তু এই সরকারের উচিত এই শেখ হাসিনার সাথে এটা না করার, এবং শেখ হাসিনার সময় এই তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করা হয়েছিল, এইটা যদি এই সরকার করে গিয়ে। তারেক রহমান কিন্তু সেই সময় কি বাংলাদেশের 1400 মানুষকে মেরে গিয়েছিল কিনা? আর শেখ হাসিনার আপনি কি মনে করেন শেখ হাসিনা যে বলেছেন যে আমার অপরাধটা কি, শেখ হাসিনা আসলে কি কোনো অপরাধ আছে কিনা? আর যেই লোকগুলাই যে শেখ হাসিনার এই ধরনের জায়গাতে এক ধরনের স্বার্থ আগাচ্ছে, তাদের আসলে জ্ঞান বুদ্ধিটা কোথায়? আসলে জ্ঞান পাবে বলে একটা কথা আছে না, আমি ইদানিং অনেকের বক্তব্য শুনছি বিজ্ঞ লোকদের। দেখুন, গণহত্যা 1400 লোক হত্যাকাণ্ড মানে একটা গণহত্যা। 1400 হলো শুধুমাত্র জাতিসংঘের জাতিসংঘের লিপিবদ্ধ। রিপোর্টে আমাদের হিসাবে আরো বেশি হতে পারে। হ্যাঁ, আমি জাতিসংঘের রেফারেন্সে বলছি, এটা গণহত্যা। গণহত্যার পরে এই দলটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। তার মানে এটা আর রাজনৈতিক দল হিসেবে বিবেচ্য হচ্ছে না। সেখানে তার বক্তব্য, আমি বলবো বক্তব্য প্রচার করতে দেওয়া হোক, বাধা দেওয়া উচিত না। কিন্তু বাধা দিলেও কোন মুখে বক্তব্য দেন? না, সেটা বলছি, ওই যে বললেন না উনি আসতে চাচ্ছেন, এটা না একটা দুর্বল কৌশল তার কর্মীদের মনোবল জাগিয়ে রাখার জন্য। এটা কিন্তু দুর্বল কৌশল, এটা ওনারও বোঝা উচিত। এই যে মাঝে মাঝে বলে আমি চলে আসবো, টুস করে চলে আসবো, বর্ডারের কাছাকাছি আছি। আমার মনে হয় ওনার এই কৌশল থেকে, যে উনি তো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, একজন নেত্রী, একটা দলের নেত্রী, আমার এই দুর্বল কৌশল থেকে এখন বেরিয়ে এসে নতুন কিছু করা উচিত, বলা উচিত ওনার, এক নম্বর। দ্বিতীয়ত হলো যারা এখন লেজিটিমেসি দিতে চাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে, আমার তো মনে হয় তাদের বিরুদ্ধেও তারা আইনগত ব্যালেন্সিং ব্যবস্থা নেওয়া করতে উচিত। চাচ্ছে অপরাধ এবং এর ঠিক মধ্যে। আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা আমার মনে হয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দে আর অ্যাডভোকেটিং ফর সামওয়ান যার বিরুদ্ধে গণহত্যার বিশ্বব্যাপী আছে, এবং আমরা রায় কিন্তু রয়েছে। জানি যে আপনি নুরুল আমিন ব্যাপারে আমার সাথে একমত হবেন কিনা, এই বিচারটা যদি আমরা না করি আমরা কিন্তু জাতিসংঘের ক্ষেত্রে আমরা রেড লিস্টেড ব্ল্যাক লিস্টেড হব, কারণ জাতিসংঘ এটাকে গণহত্যা স্বীকৃতি দিয়েছে। যেটা আমরা 71-এর এত কথা বলে সে আওয়ামী লীগ এটি 71-এর গণহত্যার স্বীকৃতি নিতে তারা পারেনি। জাতিসংঘটা দেওয়ার পরে এই বিচারের বৈধতাটা আরো বেশি পাকাপোক্ত হয়েছে। সেক্ষেত্রে কি এই বিচারের রায় যেটা হোক, আমরা কারোর ফাঁসিও চাই না, কারোর আমরা বিচার চাই, সেখানে কি শেখ হাসিনা কবে আসতে পারে বলো? সে বিচারের সম্মুখীন হবে, তারপর সে আসবে। সে যদি অপরাধ না করে থাকে, সে যদি আদালত থেকে মুক্তি পায়, তার পার্টি যদি মনে করে, আদালত যদি বলে না অপরাধ করে, তাহলে সুযোগ থাকবে। আর যদি বলা হয় এথিক্যালি কি মনে হয় যে তিনি কি অপরাধী? যে কাজ করেছে এরপরে তো এটা তো আচ্ছা, আমরা চোখের সামনে, একদম আমাদের চোখের শেষ, সামনে আপনাদের দুজনকেই হত্যাগুলো হয়েছে। ধন্যবাদ। শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমি চাই তার আত্মপক্ষ সমর্থন করে তাকে বিচারের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক আইনের মধ্যে, কারণ তার আত্মপক্ষ সমর্থনের পুরো বিষয়টি থাকা উচিত। যেভাবে খালেদা জিয়ার সাথে বিচারের জায়গায় আদালতকে
প্রভাবিত করেছিল শেখ হাসিনা, এই কাজটি যেন বিএনপি সরকার কোনো ক্রমেই না করে। শেখ হাসিনার ক্ষেত্রে যেন সঠিক বিচারের ব্যবস্থা করা হয়, তার সব ধরনের আইন স্বীকৃত সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। শেষ করছি, উনি যদি ফিরে আসেন, বিচারের মুখোমুখি হন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে বর্তমান সরকার তাকে সমস্ত আইনগত সহায়তা দিবে। এটাই হওয়া উচিত। দর্শক, এই জায়গাটি আমি সরকারের কাছে আহ্বান রাখবো যে অতীতের ভুলটা, অতীতের সরকাররা যা করেছে তাই আইন যেন আইনের মধ্যে থাকে এবং শেখ হাসিনা আসলে তাকে যেন পূর্ণ বিচারিক সুযোগ সুবিধা দেওয়া হয়। শেষ করছে আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।